সুস্থ হয়ে গীতাকে নির্দোষ প্রমাণিত করে সত্যিটা বলে দিল স্বস্তিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাত্বিক তো অগ্নিজিৎ মুখার্জিকে প্রশ্ন করে যে ড্যাড, তুমি স্বস্তিকের এই অবস্থায় স্বস্তিককে প্রশ্ন করবে? এটা কিন্তু ঠিক হবে না ড্যাড। অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা যখন ওকে এখানে নিয়েই এসেছে তার মানে আমি ধরে নিতে পারি যে ও সুস্থ, আর একজন সুস্থ মানুষকে অবশ্যই প্রশ্ন করা যায়, আমি তো করতেই পারি। এরপর স্বস্তিককে কাঠগড়ায় তোলা হয় আর তারপর বারবার করে জিজ্ঞেস করা হয় সেদিন ঠিক কী হয়েছিল, বলুন স্বস্তিক মুখার্জি। চুপ করে থাকবে না, সেদিন কি হয়েছিল? কিন্তু স্বস্তিক উত্তর দেওয়ার মতন অবস্থাতেই নেই। স্বস্তিকের অবস্থা এতটাই খারাপ যে স্বস্তিক কোনো উত্তরই দিতে পারে না। এর মধ্যেই গীতা বুঝতে পারে না কি বলবে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, আপনি আপনার সামনেই সবটা দেখতে পাচ্ছেন। এতটাই অসুস্থ উনি যে কোনোভাবেই মুখ ফুটে কিছু বলতে পারছেন না। এরকম একজন অসুস্থ মানুষকে এই কাঠগড়ায় তোলাটা কি ঠিক হয়েছে আদৌ? একদমই ঠিক হয়নি। এনার অবস্থা অনেক খারাপ, এনাকে এখনই নার্সিংহোমে পাঠানো হোক। তখনই জজ সাহেব আদেশ দেয় স্বস্তিককে নার্সিংহোমে পাঠানোর জন্য আর গীতাকে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। গীতা বলে, একটা মিনিট আমাকে একটু সময় দিন জজ সাহেব। এরপরেই বারবার করে স্বস্তিকের হাতগুলো ডলে দিতে থাকে আর বলে, প্লিজ প্লিজ স্বস্তিক বাবু, আপনি একটু সারা দিন, আপনাকে যে সুস্থ হতেই হবে আজকে। আপনি আমাকে নির্দোষ প্রমাণিত করবেন না। আপনি যদি আজকে আমাকে নির্দোষ প্রমাণিত না করেন তাহলে যে আপনার গীতার অনেক বড় শাস্তি হয়ে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো কোনো অন্যায় করিনি আর আপনি সেটা সব থেকে ভালো জানেন। আপনি কথা বলুন স্বস্তিকবাবু, আপনি কথা বলুন। কিন্তু কোনোভাবেই স্বস্তিক কথা বলে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, আমরা এখানে আর কতটা সময় ঠিক অপেক্ষা করব? কোর্টের মহামূল্যবান সময় তো নষ্ট হচ্ছে। এরপরেই গীতাকে আবারও আদেশ দেয় কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। তখন গীতা আর কোনো কিছু বুঝতে পারে না, নিজের কোটটা খুলে রেখে আস্তে আস্তে কাঠগড়ার দিকে এগিয়ে চলে আর তারপর কাঠগড়াতে উঠে পড়েছে। এর মধ্যেই হুজুর বলে, সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে। আর তখনই স্বস্তিক বলে, গীতা নির্দোষ। আর এটা শোনার পর গীতা খুশি হয়ে যায় আর এসে বলে, স্বস্তিকবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি হুজুরের সামনে সবটা স্বীকার করুন স্বস্তিকবাবু। এটাই সেই সময় যখন আপনি সত্যিটা স্বীকার করবেন। আর তার মধ্যেই স্বস্তিক আস্তে আস্তে বলে, গীতা কোনো অন্যায় করেনি আর আমি গীতার জন্য নিজের জীবনটাও দিতে পারি। গীতা আমাকে ভালোবাসে, আমিও গীতাকে ভালোবাসি। ব্যাস এই কয়েকটা লাইন বলাতেই হুজুর গীতাকে একেবারেই ছেড়ে দেয়, যেটা দেখার পরেই অগ্নিজিৎ মুখার্জি আরও বেশি করে রেগে গেছে। গীতা ঠিক করে এক্ষুনি স্বস্তিক বাবুকে নিয়ে গিয়ে হসপিটালে আবারও ভর্তি করবে, কারণ অবস্থা তো অতটাও এখনও ঠিক হয়ে যায়নি। যখনই বাইরে বার করেছে মিডিয়ার লোকজন ঘিরে ধরেছে আর বলে, ম্যাডাম ম্যাডাম আপনি কিছু বলুন, আপনাকে যে কিছু বলতেই হবে, আজ আপনি একটা অসাধ্য সাধন করেছেন। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিও এসেছে। অগ্নিজিৎ মুখার্জিকেও একই প্রশ্ন করা হয় আর বলা হয়, এবার বলুন গীতা নির্দোষ প্রমাণিত হয়েছে, আপনার কেমন লাগছে? আপনি তো আবারও একটা কেস হেরে গেলেন অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, আমি এখনো কেস হারিনি, এখনো অনেক কিছু বাকি আছে। আর এই গীতা যে অন্যায় করেছে সেটা সবার সামনে চলে আসবে। স্বস্তিক মুখার্জিকে এইভাবে তুলে নিয়ে আসার জন্য ওনার কিন্তু শাস্তি হতে পারে। আর তখনই গীতা বলে, স্বস্তিক মুখার্জি সুস্থ, ওনাকে অসুস্থ করে রাখার চেষ্টা করেছেন আপনার মতন মানুষরা। আমি এখনই স্বস্তিক বাবুকে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করে দেব, কিন্তু আমি তো নির্দোষ প্রমাণিত হয়েছি, যেটা প্রমাণিত হওয়ার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যেই গীতাকে বলা হয়, আপনি যদি কিছু বলেন। গীতা তখন বলে, কি আর বলবো, আমি শুধু এটাই বলবো, আমি সত্যের পক্ষে ছিলাম, আছি আর থাকবো। স্বস্তিক বাবু আমাকে ভালোবাসে আর আমিও স্বস্তিক বাবুকে ভালোবাসি, এটাই সত্যি কথা, এর মাঝখানে আর কিছু নেই। আর আমার দিদি, আমার জামাইবাবু সাত্বিক মুখার্জিকে নিয়ে ভালো আছে, তাই এই সমস্ত সম্পর্কগুলোর সাথে অন্য সম্পর্কগুলোকে জড়াগিট্টি পাকিয়ে দিলে হবে না। যেই সমস্ত সম্পর্কগুলো ভালো আছে তাদের কথা বলতেই হবে। এর মধ্যেই গিনি চুপ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। গীতা তখনই যেতে চায় আর পদ্ম তখন বলে, আরে যেতে দিন না, আপনারা এইভাবে ঘিরে ধরলে কি করে হবে? স্বস্তিক দাদাবাবুকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে। তখনই প্রলয় চলে এসেছে আর বলে, গীতা গীতা তুমি সাইডটা এসো, আরে আপনারা কি করছেন, ওদেরকে যেতে দিন। এই বলে গীতাকে ব্যবস্থা করে দেয় আর বলে, যাও আজকে তুমি তাড়াতাড়ি করে স্বস্তিককে হসপিটালে ভর্তি করে দিয়ে এসো, আজ তো তুমি জিতে গেছো। স্বস্তিক যে সুস্থ হয়ে এটা বলেছে এটাই অনেক বড় কথা, আমি জানতাম তুমি জিতবে, তোমাকে হারানোর ক্ষমতা এখনো কারোর হয়নি। এর মধ্যেই গীতা চলে যাচ্ছে স্বস্তিককে নিয়ে
অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে থাকে প্রলয়, আর বলে, কি দাদা, ফালতু একটা পলিটিক্স করলে তো? নিজের ছেলেকে তুমি জিজ্ঞেস করতে চাইছিলে? হ্যাঁ, তোমার ছেলেটা তো অসুস্থ ছিল, তুমি কেন এই জিনিসগুলো করো বলো তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, শোন, এটা বাড়ির ড্রয়িং রুম না, এটা আমার কোর্ট, আর আমি হলাম অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। তাই যা বলবি মুখ সামলে কথা বল, বুঝেছিস তো? উল্টো পাল্টা কথা বলিস না, চারিদিকে মিডিয়ার লোকজন রয়েছে, ক্যামেরা রয়েছে। তখন প্রলয় বলে, আমি যেটা বলছি সেটা একদমই সিম্পল একটা কথা, যে তোমার কোনো দরকার ছিলই না এই সমস্ত ঝামেলাগুলো করার, কিন্তু তোমার তো আবার ঝামেলা না করলে ভালো লাগে না, সেই জন্য ঝামেলাটা করলে। তবে যেটা করেছো সেটা কিন্তু ভুল করেছো। গীতা কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণিত করে দিয়েছে দাদা, আর কিছু প্রমাণ করার বাকি আছে তোমার? অগ্নিজিৎ মুখার্জি বলে, ও কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ভজন মনে মনে বলে, সব কিছু লাস্ট মুহূর্তে এসে নষ্ট হয়ে গেল। এর মধ্যেই সাত্বিক আসছিল আর গিনিও আসছে। প্রলয় তখন বলে, গিনি, সাত্বিক কিন্তু নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। সাত্বিক কিন্তু আর অন্যায় করেনি, বুঝতে পেরেছো তো? সাত্বিক অন্যায় করেছিল তোমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু ও নিজের ভাইকে মারতে পারে না। দেখো, আমি বলবো তুমি এখানেই সব কিছু ঝামেলা মিটিয়ে নাও। গিনি তখন বলে, আমি তো একটা বাড়ির বউ, আর সেই বাড়ির সমস্তটাই চালায় অগ্নিজিৎ মুখার্জি। আমি বাড়ির সবার সাথে গিয়ে কথা বলি, তারপরেই একটা ব্যবস্থা করব। সাত্বিক এসে বলে, গিনি, তোমাকে তো আমি বলেছিলাম যে আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি। ভাইয়ের কথায় আজকে সব সত্যি নিশ্চয়ই প্রমাণিত হয়েছে। তুমি আমাকে অনেক ভুল বুঝেছ, দয়া করে এবার সত্যিটা বুঝতে শেখো। গিনি আর কোনো কথা বলতে পারে না, আর বলে, তুমি এখনো অনেক কিছুই জানো না সাত্বিক, যেগুলোর কথা বলছো তুমি, সেগুলো নিয়ে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। এই বলে গিনি নিজের বাড়ির দিকে রওনা দেয়। আর অন্যদিকে গীতা তো চলে গেছে স্বস্তিককে নিয়ে হসপিটালে। তখনই জাগৃতিরা ঘিরে ধরেছে আর বলে, আমি ডাক্তারের কাছে শুনলাম স্বস্তিকের অবস্থা নাকি অনেক খারাপ ছিল, তা সত্ত্বেও তুমি ওকে জোর করে নিয়ে গেছো কেন? হ্যাঁ, কেন ওকে জোর করে নিয়ে গেছিলে? আর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত তখন তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারতে। তখনই স্বস্তিকের এক বোন বলে, আচ্ছা আচ্ছা হয়েছে, ওকে আগে যেতে দাও, আগে ওর চিকিৎসা হওয়াটা প্রয়োজন। তখনই গীতা বলে, স্বস্তিক বাবুর সাথে আমার বিয়েটা হয়ে গেছে, স্বস্তিক বাবু আমার স্বামী, আমি জানি স্বস্তিক বাবুর কোনটা ঠিক কোনটা ভুল, দেখুন আপনারা আমাকে যেতে দিন। জাগৃতি তখন বলে, তুমি কি আবারও স্বস্তিকের বউ হয়ে মুখার্জি বাড়িতে ঢোকার প্ল্যান করছো? তোমার সেই প্ল্যান আমি কোনোভাবেই সফল হতে দেব না, কোনোভাবেই না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তখনই গীতা বলে, স্বস্তিক বাবু যেটা চাইবে সেটাই হবে, কারণ স্বস্তিক বাবুকে আমি ভালোবাসি, ওনার কথাটা শুনতে আমি চাই। এর মধ্যে রাকা বলে, সত্যি এই মেয়েটা না জাস্ট বাড়াবাড়ি করছে আর কিচ্ছু না। গীতা কারোর কথায় পাত্তা না দিয়ে স্বস্তিককে আবারও হসপিটালের বেডে শুইয়ে দেওয়ার ব্যবস্থা করে।